জনাব কাসেমি, আমি আপনাকে আবার ওই আগের জায়গায় একটু আসি। এই যে রাকিব বলছিলেন যে এই সময়টা এমন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, নতুন সরকার চেষ্টা করছে বিভিন্ন বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং তার মধ্য দিয়ে ভালো কিছু করবার জন্য। ঠিক এই সময়ে যখন মসজিদগুলোতে একেবারে ভালো ওয়াজ হচ্ছে, যে বিশ্বকাপের ফুটবল খেলা দেখা হারাম, তারপরে বলা হচ্ছে হারাম এ বিষয়ে, মানে একটা বোঝানো হচ্ছে যে অন ইসলামিক কর্মকাণ্ড। তো এটা কতখানি অন ইসলামিক খেলা দেখাটা? দেখেন, আমরা এই যে কয়েক মিনিটের টক শোতে আইসা তো অন ইসলামিক আর ইসলামিক সবাই আপনার সমাধান দেওয়া যাবে না। একটা হলো, দেখেন, একজন মসজিদের ইমাম তার দায়িত্ব আমি মনে করি সে পালন করতেছে। যে কোনো কাজ আমাদের দেশে খেলা নিয়ে যেই পরিমাণ মাতামাতি হয়, এমনকি খেলা নিয়ে সমর্থকদের মধ্যে মারামারি হয়। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, আমরা তাদের সমর্থক হয়ে দেখা গেছে যে স্বামী আর্জেন্টিনা আর বিবি হইল গা ব্রাজিল, এদের মধ্যে তালাক পর্যন্ত হয়ে যায়, তোর সংসারই করুন না। তো একটা খেলাকে কেন্দ্র করিয়া মানে আমাদের সকল কাজকর্মের কেন্দ্রবিন্দু যদি হয়ে যায় এইটাই, তাহলে তো একজন মসজিদের ইমাম হিসাবে তার দায়িত্ব আছে যে আমরা একটা খেলাকে কতটুকু গুরুত্ব দিব, তাই না? সেটাই বলছি, খেলাটাকে আমরা কতটুকু গুরুত্ব দিব। বরঞ্চ এইটার গুরুত্বের কারণে আমাদের যুব সমাজ, উঠতি বয়সের ছেলেরা, এমনকি বুড়ারা পর্যন্ত মানে মনে হয় যে আমরা একটা পাগল হয়ে গেছি, একটা উন্মাদের দেশ হয়ে যাই। এইরকম না হওয়া উচিত। দেখেন, স্বাভাবিকভাবে খেলার যেগুলোতে এই যে মনে করেন মসজিদের ইমামরা, আমরা তো যে কোনো ব্যাপারেই মসজিদের ইমাম সাহেবদের সব কথা তো আর আমরা মেনে চলি না, কিন্তু তারা আমাদেরকে সতর্ক করার কারণে কম বেশি আমরা কিন্তু মাঝে মধ্যে এই কাজগুলো কিন্তু ফলো করি। ওনারা কোনো একটা গুনাহ সম্পর্কে আমাদেরকে সতর্ক করলো, দেখা গেল হঠাৎ আমি কিন্তু এটা মানি না পুরা, কিন্তু ওই সময় স্মরণ হয়ে গেল না এটা ইমাম সাহেব বলছেন যে এটা ঠিক কাজ না, তখন কিন্তু এটা কাজে লাগে। তা আমাদের এই বলা, দেখেন ডাক্তাররা, এই যে আমার সামনে যদি ডাক্তাররা কত কথা বলে আমাদের ভালোর জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য, কিন্তু আমরা সবগুলো কিন্তু ফলো করি না, মানি না। না মানার কারণে আবার সমস্যা তৈরি হয়। সমস্যা হলে আবার এই ডাক্তারের কাছে গেলে কিছু মেডিসিন দিয়ে আমাদেরকে আবার এটা কিছুটা সাপোর্ট দেন আর কি। মেডিসিন তো মানে সাময়িক সাপোর্ট, আর ওনারা যে বিভিন্ন পত্র বা বিভিন্ন পরামর্শ দেন, এটা কিন্তু আমাদেরকে ভালো থাকার জন্য, আর এটা থাকে আমাদের সাময়িক সাপোর্ট। তো এখন দেখেন বর্তমান সরকারকে কি করতে হবে, এইটা আসলে তার চিন্তা করা দরকার। কারণ এই সরকার প্রায় 2000-এর বেশি মানুষের রক্তের উপর দিয়া একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তন চিন্তা করতে হবে যে বিগত সরকারের প্রতি 17 বছর যাবৎ মানুষ কোন কোন কাজে তাদের উপরে বিরক্ত ছিল, কোন কোন কাজের কারণে মানুষ তাদের উপরে এত, একদিনে তো আর জুলাই বিপ্লবটা হয়ে যায় নাই। এটার জন্য যে মানুষের মনে মনে, আপনি জানেন যে পুলিশ অফিসার যখন বলে যে স্যার গুলি করলে যেটারে গুলি করি ওইটাই যায়, আরেকটা কিন্তু দৌড়ায় না। এই যে তার বক্তব্যটা বোঝা যায় যে মানুষ কত সিরিয়াস, যে ওরে শেষ করার আগ পর্যন্ত কিন্তু আমি পিছিয়ে করবো, আমি হয়তো শেষ হয়ে যাব, নতুবা সামনে আগায় যাব। এই জন্য এই যে একটা অবস্থা তৈরি হয়েছিল কেন? আওয়ামী লীগের প্রতি এত মানুষের বিদ্বেষ বা মানুষ তার প্রতি এত হিংস্র হয়ে গেছিল, এটার কারণটা কিন্তু এই সরকারকে নির্ণয় করতে হবে। তাদের কারণে কিন্তু আজকে তারা ক্ষমতাসীন হয়েছে। নির্বাচন যেটা আওয়ামী লীগ দিত সেটা তো 2029-এ পাইতেন, এর আগে তো আপনি নির্বাচনের চিন্তাও করতে পারতেন না। এই নির্বাচনটা কিন্তু আমাদের জুলাই যোদ্ধারা এই সরকারকে পতন করার পরে হয়তো দেরি হয়েছে 2 বছর বা 18 মাস পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কথাবার্তা আলাপ আলোচনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে করছে এবং করার পরে কিছু সিদ্ধান্ত সেখানে হয়েছে। এই সরকারের উপর এখনই মানুষে যে বিভিন্ন রকমের মন্তব্য করে, এটা তো আমরা কামনা করি না। এই শিশু সরকারকে তো একটু সময় দিতে চাই আমরা,
কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলতে আমার মনে হয় যে বিরোধী দলকে এটা একটা বাধ্য করছে এবং তাদের সাথে সেই ধরনের আলোচনা সরকারি দলের এমপিরা বা এমনকি মন্ত্রীরা বলে ফেলছে যে আমরা নির্বাচনটা করার জন্য এই সমস্ত কিছু বলে ফেলছি ওই সময়। এই তো কথা তাদের যে নির্বাচনটা যাতে হয়ে যায়। তাহলে কি বোঝা গেল যে তাহলে জনগণের সাথে আপনারা একটা প্রতারণার আশ্রয় নিছেন। সেই যদি মনে করে তাহলে এই সরকারকে ভাবতে হবে যে এত ক্ষমতাশীল আর দীর্ঘদিন পর্যন্ত এই সরকার উন্নয়ন করুক। উন্নয়ন বলতে পারেন যে দুর্নীতিগ্রস্ত উন্নয়ন, কিন্তু উন্নয়ন কিন্তু হয়েছে যেগুলো জনগণের কাজে লাগতেছে। হ্যাঁ, মেট্রো রেলে 2 টাকা খরচ হওয়ার কথা, ওরা 4 টাকা খরচ করছে, কিন্তু মেট্রো রেল কিন্তু মানুষের এখন উপকারে আসতেছে। খরচটা তারা বেশি করছে। বিভিন্ন ব্রিজ কালভার্ট অনেক কিছু তারা করছে, এগুলো জনগণের কাজে আসতেছে। হয়তো এর মধ্যে তাদের দলীয় লোকদের অনেক দুর্নীতিও আছে। তো এখন আপনাদেরকে তো এগুলো চিন্তা করে দেশ পরিচালনা করতে হবে এবং জুলাইয়ের সাথে যদি কোনো রকমের গাদ্দারি জনগণ অনুভব করে তাহলে যারা জুলাই করছিল, আমি তো মনে করি একক কোনো দলের আন্দোলনে এই জুলাই হয় নাই। এটা একক কোনো বিএনপি তো আন্দোলনের মাঠেই ছিল, যে জামাতও আন্দোলনের মাঠে ছিল, কিন্তু তাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের কোনো রেজাল্ট কিন্তু জনগণ পায় নাই। একমাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা যখন একটা আন্দোলন শুরু করলো তখন তাদের পাশে অবশ্য বিএনপি ছিল, এটা অস্বীকার করা নেই, আওয়ামী লীগ জামাত ছিল, অন্যান্য রাজনৈতিক দল তাদের সামর্থ্য অনুযায়ী তারা ছিল। সেজন্য একটা রেজাল্ট আসছে যে সরকারকে এগুলা মানতে হবে। তার মন্ত্রীদের কথাবার্তা যদি এই ধরনের হয়ে যায়, আপনি দেখেন চাঁদাবাজির বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু ওই সরকারের দেখা যায় এমপির পুত্র চাঁদাবাজ হিসাবে ধরা খায়, আবার মুসলেখা দিয়া ছাড়া পায়। তো এই জন্য এই সব কিছুই তো আপনাদের মাথায় নেওয়া। সরকারকে খুব ক্লিয়ার মানে খুব থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তার এজেন্সিগুলোকে সতর্ক রাখতে হবে। কেন এই এজেন্সিগুলোর কাজ কি? সারাদিন একটা মোটা অঙ্কের বেতন নিয়ে যে চলতেছে, তাদের কাজগুলো তো অনেক কিছু, যে সরকারকে সহায়তা করা, হ্যাঁ, জননিরাপত্তার জন্য যা যা করা দরকার এইগুলো তো তারা করবে। সুতরাং এইগুলো যখন তারা না করবে এবং সরকার যদি জনপ্রত্যাশার দিকে লক্ষ্য না রাখবে, তাহলে আমি মনে করি যে সরকার দেশ পরিচালনা হয়তো 4 মাস করছে, কিন্তু ভবিষ্যতে একটা সময় এরকম হবে যে জনগণ বাধ্য হবে আবার মাঠে আসতে। এই অবস্থাটা যাতে না হয়, সরকার কিন্তু এগুলো চিন্তা করে চলতে হবে।